রাকিব আর ফাহিম দুজনেই ছিল খুবই ভালো বন্ধু। গ্রামের সকলে ওদের বন্ধুত্ব দেখে খুবই খুশি হতো। ফাহিম ছিল খুবই ধার্মিক, অন্যদিকে রাকিব ছিল কঠোর পরিশ্রমী। ওরা দুজনে মিলে 1 বিঘা জমি কিনল। ওদের দুজনের উদ্দেশ্য ছিল চাষাবাদ করে ধনী হওয়া। দেখো ভাই ফাহিম, আমরা যদি দুজন মিলে একটু পরিশ্রম করি তাহলে জমিতে ভালো ফলন হবে, আমরা ভালো উপার্জনও করতে পারবো। হ্যাঁ, আল্লাহর যদি ইচ্ছে হয় তবে নিশ্চয় হবে। দুজন দুজনের মনোভাব জানালো। রাকিব খুব পরিশ্রম করতে লাগলো, মাটি কাটা, জঙ্গল পরিষ্কার করা আর বীজ ফেলা। অন্যদিকে ফাহিম শুধু আল্লাহর কাছে চাইতে লাগলো। ও ভাবল, আমাদের যা কিছু নিয়ন্ত্রণ করে শুধু উপরওয়ালাই তো করে, আল্লাহ চাইলে সবই সম্ভব। তারপর দিন যায়, মাস যায়, মাটি সবুজ ছাড়াই ছেয়ে গেছে। দেখছো ভাই ফাহিম, মাটি সবুজ ছাড়াই ছেয়ে গেছে। হ্যাঁ, সবই আল্লাহর চাওয়াতে। আমি তো রুচি আল্লাহকে ডাকি। রাকিব কিছু না বলে সে শুধু মন দিয়ে কাজ করতে থাকে। আরো কিছুদিন গেল, জমিতে ফসল ফলল। সোনালী ফসলের জমি ভরে গেছে। রাকিব আর ফাহিম খুবই খুশি। ফাহিম আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তোমার দ্বারাই সবই সম্ভব, তোমার কারণেই তো এত ফল। এবার ফসল বিক্রি করার সময় এলো। ফসল বিক্রি করে অনেক লাভ হলো, কিন্তু এবার শুরু হলো আসল সমস্যা, টাকা ভাগ করার পালা। কি ভাই রাকিব, মহান আল্লাহ চাওয়াতেই তো ভালোই লাভ হলো। চলো এবার আমরা লাভের অংশ ভাগ করি, কি বলো? দেখো ভাই, এই জমিতে বীজ বপন থেকে শুরু করে ফসল কাটা অবধি সব আমি একলাই পরিশ্রম করেছি। সুতরাং পরিশ্রমের তো একটা মূল্য আছে, তাই না? তাই আমার কিন্তু বেশি ভাগ পাওয়া উচিত। ও, আমি যে সবসময় আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহর কাছে চাওয়া ছাড়া তুমি এত লাভ কিভাবে পেতে? সুতরাং আমার বেশি লাভ পাওয়া উচিত। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি হতে লাগলো। এই প্রথম দুজনের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়া হলো। দুজনেই চলল গ্রামের মান্যগণ্য ব্যক্তিদের কাছে। গ্রাম প্রধান সব শুনে বলল, তোমাদের একটা কাজ দিব, এটা যে করতে পারবে সে বেশি লাভ পাবে। কি আমার বিচারে তোমরা রাজি তো? হ্যাঁ জনাব, আমরা রাজি। গ্রাম প্রধান দুজনকে 2টা বস্তা দিয়ে বলল, এই বস্তার মধ্যে কঙ্কর আর চাল ভর্তি করা আছে। কাল সকালের মধ্যে কঙ্কর আর চাল আলাদা করে আনতে হবে। আমি দুজনের কাজ দেখে কাল বিচার করব। রাকিব আর ফাহিম দুজনে বস্তা দুটো নিয়ে যায়। ফাহিম বস্তাটা মসজিদে নিয়ে যায় আর সে বলে, হে আল্লাহ, তুমি চাইলে সবই সম্ভব, তুমি আমার চাল আর কঙ্কর আলাদা করে দাও। এটা বলে সে দোয়া করতে লাগলো। অন্যদিকে ফাহিম সারা রাত জেগে কঙ্কর আর ছাল আলাদা করতে থাকে। ফাহিম সৃষ্টিকর্তার জন্য বস্তাটি রেখে ঘুমিয়ে পড়ল। সকালে রাকিব যতটুকু পেরেছে কঙ্কর আর ছাল আলাদা করে গ্রাম প্রধানের কাছে নিয়ে এসেছে। এর মধ্যে ফাহিম তো ঘুম থেকে উঠে বস্তা নিয়ে গ্রাম প্রধানের কাছে এলো। তোমরা কি সকল বস্তার ছাল আলাদা করে এনেছো? আমি যতটুকু সম্ভব আলাদা করেছি, আরো কিছু বাকি আছে। হ্যাঁ জনাব, আমি সবকিছু উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছি, তার ফল আমি নিশ্চয় পাবো। তাহলে তুমি তোমার দুহাত ব্যবহার করোনি? আচ্ছা, দেখা যাক। এই বলে দুজনের বস্তা খোলা হলো। আর দেখা যায় ফাহিমের বস্তায় যতটুকু কঙ্কর ভর্তি ছিল তেমনটি রয়ে গেল। তখন গ্রাম প্রধান হেসে বলল, আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছেন কাজ করার জন্য, ওটাই ওনার শ্রেষ্ঠ দান। উনি তোমাদেরকে দান করেন যা তোমরা পরিশ্রম করো।
বুঝলে ফাহিম, রাকিবের পরিশ্রমে ফসল হয়েছে। তুমি কোনো পরিশ্রম করোনি, তাই লাভের অংশ রাকিব পাবে। আমার ভুল বুঝতে পারলাম। গ্রাম প্রধান আরো বলল, ফাহিম, তুমিও যদি রাকিবের সাথে হাত মিলিয়ে কাজ করতে, তাহলে তোমাদের আরো বেশি ফসল হতো, আরো বেশি উপার্জন করতে পারতে। এরপর থেকে তারা দুজন বন্ধু একসাথে কাজ করতে শুরু করলো। সে বছর আরো বেশি ফসল হলো। তাদের মধ্যে আর কোনোদিন ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হলো না। বাবা, তুমি তো আগেও সমুদ্র সৈকতে গিয়েছিলে। তুমি আমাকে বলো তো, সমুদ্র সৈকত দেখতে কেমন? পাহাড় আর সমুদ্র বিস্তৃত কক্সবাজার। তার এক পাশে পাহাড়, অন্য পাশে সমুদ্র সৈকত, আর তার পাশে সারি সারি শামুকের দোকান দেখলেই তোমার মনে হবে যেন তুমি শামুক রাজ্যে এসে পড়েছো। আর সেখানকার পরিবেশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে বয়ে চলে পরিষ্কার বায়ু, যেখানে দূষিত বায়ুর অস্তিত্ব নেই বললে চলে, যা মানুষের মনে ক্ষণিকের মধ্যে প্রশান্তি বয়ে আনে। কি অবস্থা! আজও কোনো মাছই পেলাম না। প্রত্যেক দিনের মতো আজও মাছের পরিবর্তে জালে আটকাচ্ছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল আর পলিথিন। আমাদের কষ্ট কে আর বুঝবে? আজও বুঝি না খেয়ে থাকতে হবে। বাবা, তুমি তো বলেছিলে সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তো দেখছি নোংরার স্তূপ, আর দূষিত বায়ুতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মা, আমি তো ভাবতেও পারিনি এত অল্প সময়ের মধ্যে সমুদ্র সৈকতটা এত অস্বাস্থ্যকর হয়ে যাবে। চলো সমুদ্র সৈকতের কাছে যাই, হয়তো সমুদ্রের স্বচ্ছ পানির ছোঁয়ায় তোমার মন ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, চলো। বাবা, এখানেও তো দেখছি একই অবস্থা। কই স্বচ্ছ পানি? সবই তো নোংরা হয়ে আছে। এখানে গোসল করলে তো শরীর খারাপ হবে। হ্যাঁ গো, কি মাছ পেলে? নাকি আজও অন্য দিনের মতো খালি হাতে ফিরে এলে? না গো, আজও কিছু পেলাম না। আজকেও মনে হয় না খেয়ে থাকতে হবে। প্রত্যেক দিন এমন হলে কিভাবে চলবো আমরা? আমরা না হয় না খেয়ে থাকলাম, ছেলেটার কথা তো একটু ভাববে বলো। সে সকাল থেকে না খেয়ে আছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের সবাইকে না খেয়েই মরতে হবে। বাবা বলেছিল সমুদ্র সৈকত অনেক সুন্দর, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে এত পরিবর্তন হলো কিভাবে? এত বিভোর হয়ে কি ভাবছো চাঁদু? আমরা অনেক স্বপ্ন নিয়ে সমুদ্র সৈকত উপভোগ করতে এসেছি, কিন্তু এখানকার পরিবেশ থেকে কিছুই ভালো লাগছে না। সব কিছু কেমন যেন নোংরা হয়ে আছে। এটার জন্য তুমিই তো দায়ী। আমি?
তুমি মানি তোমাদের মতো মানুষরাই। এই যে দেখো, প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ সমুদ্র সৈকতটি উপভোগ করতে আসে, কিন্তু তারা তাদের অপ্রয়োজনীয় বর্জ্যগুলো সৈকতে ফেলে দিয়ে চলে যায়। কেউ চিন্তাও করে দেখে না বর্জ্যগুলোর কারণে সমুদ্র সৈকত বর্জ্যের স্তূপ হয়ে যাচ্ছে। নষ্ট প্লাস্টিক এবং পলিথিনের কারণে মাছগুলো ঠিকমতো তাদের খাবার খেতে পারছে না, তারা এসবের ফলে মারা যাচ্ছে। আর পাহাড় কেটে লোকজন বন জঙ্গল উজাড় করে দিচ্ছে, যার ফলে প্রাণীরাও তাদের বসতি হারাচ্ছে। এর ফলে পরিবেশও তার ভারসাম্য হারাচ্ছে। তুমি কি বলতে পারো কি করলে আমরা আবার আমাদের সেই সমুদ্র সৈকত ফিরে পাবো? এর উত্তর তোমার কাছেই আছে। ভাবো জাদু, ভাবো। আচ্ছা বাবা, আমরা কি পারি না আমাদের সেই পুরনো সমুদ্র সৈকতকে আবার ফিরিয়ে আনতে? কেন নয় মা, চল তবে। তবে কি তোমরা চিরকালের মতো এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাও? হ্যাঁ, অবশ্যই চাই। তবে আমার কথা মনোযোগ সহকারে শোনো। আমাদের প্রথম কাজটি হবে সমুদ্রের আশেপাশে যত ময়লা আবর্জনা আছে সবকিছু নির্দিষ্ট জায়গায় ফেলে সমুদ্র সৈকতটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ভবিষ্যতে কেউ যাতে কোনো ময়লা সৈকতে ফেলতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর পাহাড় ও গাছপালা কেটে বন উজাড় করা যাবে না। আর সেজন্য জনসচেতনতাও বৃদ্ধি করতে হবে, সবাই যাতে এইসব বিষয়ে লক্ষ্য রাখে। যারা সমুদ্র সৈকতে আসবে সবাইকে জানাতে হবে যাতে কেউ সমুদ্র সৈকতে আর কোনো ধরনের বর্জ্য যাতে না ফেলে। প্রয়োজনে তোমরা কিছু পোস্টারের ব্যবস্থাও করতে পারো, যা জনসচেতনতায় তোমাদেরকে সাহায্য করবে। ইনশাল্লাহ আমরা আবারও সমুদ্র সৈকতকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। বাবা বাবা, এখন তো অনেক মাছ পাচ্ছি, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। বাবা, আমরা পেরেছি। দেখো বাবা, সমুদ্র সৈকত আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে।